আইএলটিএস টেস্টে কম্পারেটিভলি একটু ডিফিকাল্ট মডিউল হলো রাইটিং পার্ট। ইংলিশে দক্ষ হওয়ার পরেও রাইটিংয়ে কম স্কোর হয় অনেকেরই। এর কারণ আইএলটিএসে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে যার উপর বেস করে এক্সামিনার স্কোর দিয়ে থাকেন। এজন্য এই ক্রাইটেরিয়া এবং রুলসগুলো যদি জেনে প্র্যাকটিস করা যায় তাহলে ভালো একটা স্কোর হয়। চলুন তাহলে আজকে আইএলটিএসের রাইটিং পার্ট নিয়ে ডিসকাস করা যাক। আইএলটিএস রাইটিংয়ে টোটাল দুটা পার্ট থাকে, টাস্ক 1 এবং টাস্ক 2। আজকের ভিডিওতে আমি টাস্ক 1 সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা দিতে চেষ্টা করব। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। টাস্ক 1-এ কিছু ম্যাপ, টেবল, চার্ট অথবা ডায়াগ্রাম দেওয়া হয় এবং এই গিভেন কম্পোনেন্টের উপরে আমাদের একটা রিপোর্ট লিখতে হয়। রিপোর্টের লেন্থ অবশ্যই 150 ওয়ার্ডসের বেশি হতে হবে। তার মানে আপনি যদি 140 অথবা 150 ওয়ার্ডসও লিখেন, এক্সামিনার আপনাকে প্যানালাইজ করবে। টাস্ক 1-এ 7+ স্কোর করার জন্য স্ট্যান্ডার্ড লেন্থ হলো অ্যাপ্রক্সিমেটলি 190 থেকে 200 ওয়ার্ডস। আইএলটিএস রাইটিং মডিউলে টোটাল 60 মিনিট টাইম থাকে। নর্মালি সাজেস্ট করা হয় টাস্ক 1-এ 20 মিনিটস এবং টাস্ক 2-তে 40 মিনিটস ইনভেস্ট করতে, অ্যাজ টাস্ক 2 কম্পারেটিভলি বড় হয় এবং 2/3 স্কোর হোল্ড করে। কিন্তু আপনি যদি 35 মিনিটসে টাস্ক 2 ভালোভাবে কমপ্লিট করতে পারেন, দেন আপনি টাস্ক 1-এর জন্য 25 মিনিটস ইনভেস্ট করতে পারবেন, অথবা আপনি লাস্টে কিছু এক্সট্রা টাইম পাবেন রিভিশনের জন্য। যেহেতু রাইটিংয়ে রাইট স্পেলিং এবং গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স খুব ইম্পর্ট্যান্ট, সো তাড়াতাড়ি লেখার ফ্লোতে যদি আপনার কোনো আনকনশিয়াস মিস্টেক হয়ে থাকে তাহলে আপনি এই রিভিশনের সময় তা কারেক্ট করে নিতে পারবেন। রাইটিংয়ে আপনি টাস্ক 1 লিখে দেন টাস্ক 2 অথবা আগে টাস্ক 2 শেষ করে টাস্ক 1 লিখতে পারেন। যে ওরিয়েন্টেশনে লিখলে আপনার টাইম ম্যানেজমেন্ট বেটার হচ্ছে, আপনি সেই ওরিয়েন্টেশনই ফলো করবেন। এখানে ক্যাচ এটাই যে আপনাকে টাইম খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, কারণ রাইটিংয়ে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট হলো এই অল্প সময়ে প্রপারলি লেখা শেষ করা। আইএলটিএস রাইটিংয়ে মেইনলি 4টা ক্রাইটেরিয়ার উপর স্কোর করা হয়। নাম্বার 1, টাস্ক অ্যাচিভমেন্ট, মানে আপনাকে কোয়েশ্চেনে যা যা বলেছে আপনি তা কমপ্লিট করেছেন কিনা। নাম্বার 2, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, মানে আপনার লেখা আইডিয়াগুলো আপনি কতটা গুছিয়ে এক্সপ্লেন করেছেন, সেন্টেন্সগুলো কতটা কানেক্টেড। সোজা বাংলায় বলতে গেলে আপনার রাইটিংটা গল্প পড়ার মতো লাগছে কিনা। পয়েন্ট নাম্বার 3, লেক্সিক্যাল রিসোর্সেস, তার মানে আপনি কি একই ওয়ার্ড বারবার ইউজ করছেন নাকি ভ্যারাইটি রকমের ভোক্যাব ইউজ করছেন। লাস্টলি পয়েন্ট নাম্বার 4, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, তার মানে আপনি কতটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স ইউজ করছেন এবং ডিফারেন্ট টাইপের সেন্টেন্স স্ট্রাকচার, ফর এক্সাম্পল সিম্পল এবং কমপ্লেক্স সেন্টেন্স, এসব ইউজ করছেন কিনা তা এই পয়েন্টে স্কোর করা হয়। এই 4টা ক্রাইটেরিয়াগুলোকে আবার ব্যান্ড স্কোর অনুযায়ী সাব ক্রাইটেরিয়াতে ডিভাইড করা হয়েছে। আপনি আপনার টার্গেট ব্যান্ড স্কোর অনুযায়ী ক্রাইটেরিয়াগুলো একবার দেখে নেবেন, ফলে আপনি আপনার প্র্যাকটিসের সময় ওই ক্রাইটেরিয়াগুলো খেয়াল রাখতে পারবেন। ফর এক্সাম্পল ব্যান্ড স্কোর 7-এর জন্য গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি এই ক্রাইটেরিয়াতে তারা অ্যাসেস করে ইউজেস আ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার, produces frequent error-free sentences, has good control of grammar and punctuation but may make a few errors. So এই সাব ক্রাইটেরিয়াগুলো তারা গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসির জন্য অ্যাসেস করে। এভাবে বাকি ক্রাইটেরিয়াগুলো জেনে নেবেন। এখন আসি টাস্ক 1-এর বেসিক রাইটিং স্ট্রাকচার সম্পর্কে। বেসিকলি টাস্ক 1-এ 3টা পার্ট থাকে, ইন্ট্রোডাকশন, ওভারভিউ অ্যান্ড বডি প্যারাগ্রাফস। বডি প্যারাগ্রাফ কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে এবং এই কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে 1 থেকে 3টে বডি প্যারাগ্রাফ লিখতে হতে পারে। সো কী কী কোয়েশ্চেন টাইপ থাকে? ফার্স্টলি ডায়াগ্রাম থাকতে পারে। সেক্ষেত্রে ডায়াগ্রামে কোনো প্রসেস দেয়া থাকে এবং সেই প্রসেস আমাদের এক্সপ্লেন করতে হয়। সহজ ওয়ে হলো প্রসেসের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এক্সপ্লেন করতে করতে এন্ড পয়েন্ট পর্যন্ত যাওয়া। অনেক সময় 2টা ডায়াগ্রামও থাকতে পারে, তখন কম্পেয়ারও করতে হবে এই 2টা প্রসেসের মধ্যে। তারপর কোয়েশ্চেন টাইপ 2 হলো ডিফারেন্ট চার্টস, ফর এক্সাম্পল পাই চার্ট, বার চার্ট অ্যান্ড লাইন চার্ট। এক্ষেত্রে চার্টে যা যা ইনফরমেশন থাকে তার সিমিলারিটি এবং ডিফারেন্সেসগুলো আমাদের লিখতে হয়, কিন্তু মোস্টলি 2 থেকে 3টা চার্ট একসাথে কোয়েশ্চেনে থাকে, তখন চার্টগুলোকে কম্পেয়ারও করতে হবে।
তারপর কোয়েশ্চেন টাইপ 3 হলো টেবলস, এই টাইপও চার্টের মতো করে অ্যান্সার করতে হয়। কোয়েশ্চেন টাইপ 4 হলো ম্যাপ। সো যদি একটা ম্যাপ থাকে তাহলে আমরা ওই ম্যাপকে এক্সপ্লেইন করব, কিন্তু সচরাচর 2 থেকে 3টা ম্যাপ থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই ম্যাপগুলোর মধ্যে কম্পেয়ারও করব। ফাইনালি এই দুইটা কম্পোনেন্ট অর্থাৎ চার্ট এবং টেবিলের কম্বিনেশনও থাকতে পারে কোয়েশ্চেনে। এক্ষেত্রেও সিমিলারিটি এবং ডিফারেন্সেসগুলোকে কম্পেয়ার করতে হয়। এখন আসি, যে টাইপ কোয়েশ্চেনই আসুক না কেন, টাস্ক 1 আমরা কিভাবে অ্যান্সার করব। খেয়াল রাখতে হবে টাস্ক 1-এর কোয়েশ্চেনে যা যা ইনফরমেশন থাকে তার সামারি আমরা লিখব। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশনকে সেম টু সেম লিখে দিব না। সো প্রথমে আপনার বুঝে নিতে হবে চার্ট এবং টেবলে যে ইনফরমেশনগুলো দেয়া আছে তার মধ্যে কি ইনফরমেশন কোনগুলো, কোন ইনফরমেশনগুলো আপনার কাছে বেশি ইম্প্যাক্টফুল মনে হচ্ছে। দেন আপনি ওই ইনফরমেশনগুলোকে সাজিয়ে সামারাইজ করে লিখবেন। টাস্ক 1-এ যেই কম্পোনেন্ট অর্থাৎ টেবল, চার্ট, ডায়াগ্রাম থাকে, শুরুতে কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়। এই ইনফরমেশনটাকে আমরা এক সেন্টেন্সে প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাকশনে লিখব। ফর এক্সাম্পল, এই কোয়েশ্চেনে দুটো চার্ট দিয়ে দেওয়া হলো এবং বলছে দ্য বার চার্ট বিলো শোজ US seafood imports for 1986, 1996 and 2016 and the forecast for 2026. The pie chart shows the geographical structure of these imports in 2016. তারপর বলছে summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. Write more than 150 words. So এই কোয়েশ্চেনের জন্য আমরা ইন্ট্রোডাকশনে লিখতে পারি The graphs provide information on the volume of seafood imports in the United States between the years 1986 and 2016 with a prediction for 2026 and illustrate from which countries the seafood was imported in 2016. সো আমরা এই ইন্ট্রোডাকশনে দেখতে পাচ্ছি কোয়েশ্চেনে যা যা ইনফরমেশন দেওয়া ছিল রিগার্ডিং seafood imports ডিউরিং 1986 থেকে 2016 এবং তারা যে ফিউচার প্রেডিকশনটা করেছে 2026-এর তা এই ইন্ট্রোডাকশনে আছে এবং 2016-এ যে কান্ট্রি বা রিজিয়নগুলোর কথা বলা হয়েছে ওই ইনফরমেশনটাও এখানে তারা লিখলো। সো আমরা ইন্ট্রোডাকশনে চেষ্টা করব কোয়েশ্চেনের দেয়া সব ইনফরমেশনকে একটা সেন্টেন্সে লিখতে। ইন্ট্রোডাকশনের পর আমরা ওভারভিউ লিখব। কোয়েশ্চেনে গিভেন কম্পোনেন্টগুলোর মধ্যে যে কি ফিচার এবং ট্রেন্ডগুলোকে আমরা দেখতে পাচ্ছি তা এই প্যারাগ্রাফে আমরা 1 থেকে 2টা সেন্টেন্সে লিখব। ফর ইনস্ট্যান্স, এই সেম কোয়েশ্চেনের জন্যই ওভারভিউতে আমরা লিখতে পারি ওভারঅল seafood imports tripled over that 20-year period with the top 3 countries controlling more than 2/3 of the market in the United States. In the future, however, import levels are forecast to shrink. মিলিয়ে দেখলে দেখা যাচ্ছে চার্টে মেইনলি এই ইনফরমেশনগুলোই ইম্প্যাক্টফুল এবং প্রমিনেন্ট। আর এই প্যারাগ্রাফে অবশ্যই ওভারঅল কমা এভাবে স্টার্ট করতে হবে, কমা দিতে ভুলবেন না কিন্তু। সবশেষে থাকবে বডি প্যারাগ্রাফ। কোয়েশ্চেনে যদি 2টা কম্পোনেন্ট অর্থাৎ 2টা চার্ট, ম্যাপ, টেবল বা এদের কম্বিনেশন থাকে তাহলে আমাদের বডি প্যারাগ্রাফ হবে 2টো। একইভাবে যদি 3টা কম্পোনেন্ট থাকে তাহলে বডি প্যারাগ্রাফ হবে 3টা। মনে রাখতে হবে একটা প্যারাগ্রাফে অনলি একটা আইডিয়া থাকবে। এখন বডি প্যারাগ্রাফ ওয়াইজ আইডিয়া আপনি কিভাবে সাজাবেন তা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোয়েশ্চেনে যদি 2টা ম্যাপ দেওয়া থাকে 2টা ডিফারেন্ট সালের, ফর এক্সাম্পল 2010 এবং 2015-এর, তাহলে একটা বডি প্যারাগ্রাফে আপনি 2010 এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি 2015-এর ম্যাপ এক্সপ্লেন করতে পারেন। অথবা একটা বডি প্যারাগ্রাফে আপনি 2010 এবং 2015-এর ম্যাপের যে সিমিলারিটি তা লিখতে পারেন এবং সেকেন্ড বডি প্যারাগ্রাফে আপনি এই 2010 এবং 2015-এর ম্যাপের মধ্যে যে চেঞ্জেস অ্যান্ড ডিফারেন্সেস আপনি তা এক্সপ্লেন করতে পারেন। সো এভাবে 2টা কম্পোনেন্টের মধ্যে সিমিলার ইনফরমেশনগুলোকে গ্রুপ করে একটা বডি প্যারাগ্রাফে এবং একইভাবে অন্য সিমিলার ইনফরমেশনগুলোকে গ্রুপ করে আপনি সেকেন্ড বডি প্যারাগ্রাফে লিখতে পারেন।
কিন্তু কখনোই ডিফারেন্ট আইডিয়া সেম প্যারাগ্রাফে লেখা যাবে না, ডিফারেন্ট আইডিয়ার জন্য ডিফারেন্ট প্যারাগ্রাফ করতে হবে। এক্সাম্পলের কোয়েশ্চেনে যে দুটো চার্ট আছে আপনি তাদের জন্য দুটো প্যারাগ্রাফ সাজাতে পারেন। বডি প্যারাগ্রাফ 1-এ লিখতে পারেন, দ্য US seafood imports increased from about $6 billion in 1986 to over $10 billion in 1996. Over the following 10 years, that amount doubled and crossed the $20 billion mark in 2016. Despite the past growth, it is predicted that the trend will change, and in 2026 the United States will receive approximately $2 billion fewer seafood products from abroad than it did in 2016. সো এই ফার্স্ট বডি প্যারাগ্রাফে তারা প্রথম যে বার চার্টটা দেওয়া হয়েছিল ওই বার চার্টের ইনফরমেশনগুলোকে এক্সপ্লেন করলো। দেন বডি প্যারাগ্রাফ 2-তে আমরা লিখতে পারি, ইন রিগার্ড টু দ্য জিওগ্রাফিক্যাল স্প্লিট অফ ইম্পোর্টস, দ্য 3 countries that dominated the market in 2016 were China, Thailand and Canada, which respectively imported 28%, 23% and 16% of the seafood. The imports from other countries, including Indonesia, Vietnam and Ecuador, constituted 1/3 of the local annual seafood imports. এই সেকেন্ড বডি প্যারাগ্রাফে তারা যে পাই চার্টটা দেওয়া ছিল ওই পাই চার্টের যে জিওগ্রাফিক্যাল স্প্লিটটা ছিল ওই ইনফরমেশনগুলো নিয়ে তারা এক্সপ্লেন করলো। মনে রাখবেন, টাস্ক 1-এ কখনোই কনক্লুশন লেখা যাবে না। কনক্লুশন লিখলে আপনাকে প্যানালাইজ করা হবে। আপনি ওভারভিউকে লাস্টে লিখতে পারেন, কিন্তু ওভারভিউ যদি আমরা ইন্ট্রোডাকশনের পরে সেকেন্ড প্যারাগ্রাফে লিখি তাহলে বডি প্যারাগ্রাফগুলোর আইডিয়া ডেভেলপ করতে আমাদের সহজ হয়। প্র্যাকটিসের জন্য ক্যামব্রিজের টেস্টের কোয়েশ্চেনগুলো ইউজ করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই আইএলটিএস এক্সামের স্যাম্পল অ্যান্সার শিটে প্র্যাকটিস করবেন। অ্যাজ এ রেজাল্ট আপনার একটা আইডিয়া হবে পেজের কত পোর্শন পর্যন্ত লিখলে কত ওয়ার্ড কাউন্ট হচ্ছে। ফলে এক্সামের সময় আপনি ওয়ার্ড কাউন্ট নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা আইএলটিএস রাইটিংয়ের টাস্ক 2 নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন বা সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।